বিএনপি সংস্কারপন্থী দল, তো এখন চায় না কেন? এখন সংস্কার চিন্তা কোথায় গেল? তো সংস্কারপন্থী দেশে সংস্কার করেছে, নানান জিনিস আবিষ্কার করেছে, এখন আবিষ্কারের চিন্তা বন্ধ হয়ে গেছে, এখন আর মাথায় কাজ করে না। তো যে আর্গুমেন্ট বিএনপি করছে, এর অর্থ হলো কোনো কিছুরই কোনো পরিবর্তন দরকার নাই, যা করবো আমরা করবো। বাংলা কথা এটা দাঁড়ায়। আপনারা এখানে আসছেন, আলোচনা করছেন, দেশে কোনো অভ্যুত্থান হয়েছে, এবার চলে যান, যা দেখবো আমরা দেখবো, আর বাকিদের আর কিছু দরকার নেই। এরকম একটা অ্যাটিটিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে, ইট ইজ ডেঞ্জারাস। বলছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করছে। ঐকমত্য কমিশন আমরা ছিলাম তো, কোথায় প্রতারণা করছে, কি করছে ঐকমত্য কমিশন? সিরিয়াস এলিগেশন। একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার, মাসের পর মাস প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। তো প্রতারণার পার্ট সাকিব ভাই আছে, আমিও আছি, আমরা সবাই প্রতারক পাই। তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি। জুলাই চার্টার পরে নাই আমার ধারে, জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই, এটা একটা লাইন দেখান, এরপরে বলো যে এটা হলো প্রতারণা। জুলাই চার্টারটা 5 বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার, পরে যে 2টা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, এই 2টার সঙ্গে তুলনা করা দরকার। তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা, এটা বের করা দরকার। যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের স্বাভাবিক 2 চোখ, 2 কান, 2 হাত, 2 পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনেন। ওনারা প্রতারণা বলতেছেন যে 47টার ভিতরে 15টাতে ডিসেন্টিং দিয়েছে, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না, উল্লেখ নাই কেন, এটাই প্রতারণা। এই হলো ওনাদের আর্গুমেন্ট। আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়ে আলোচনা করি, ধরলাম আমি ওনাদের পক্ষে, নিলাম জুলাই চার্টার হাতে, আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাতে। অর্ডারটা 2টা প্রপোজ করেছে, অপশন 1 অপশন 2। অপশন 1 অপশন 2 2টা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায়, কোনটাকে প্রতারণা বলতেছে? ওনারা যে কথাটা বলছেন যে এইটা ডিসেন্টিং হবে, এই পার্টটুকুকে উল্লেখ করা হয় নাই তফসিলে, এর নাম হইল প্রতারণা দিয়েছে। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে, যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে, যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই। তাহলে এই প্রতারণা কি? প্রতারণাটা কোনো প্রতারণা না, এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে, কোনো প্রতারণা। ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই, জামাতও ডিসেন্টিং দিয়েছে, এনসিপি ডিসেন্টিং দিয়েছে, কোন দলের ডিসেন্টিং এ এখানে উল্লেখ নেই। এর মানে কি? প্রতারণা হলো এটা? এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা? যদি আপনারা এটার প্রতারণা বলেন, আপনারা বিবেচক, তাহলে ঠিক আছে, এটা প্রতারণা। আর যদি আপনারা প্রতারণা না বলেন, তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল। আমার কাছে তো প্রতারণা মনে হয় না, আমি তো প্রতারিত হয়েছি মনে করি না। আমরা আর্গু করেছি ঐকমত্য কমিশনে, আমাদের আর্গুমেন্টের পার্টটুকু, ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই। আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে, এটা একটা পলিসি ম্যাটার। এখানে প্রতারণার কি হলো? So this is a wrong conception. তাহলে এরকম করছেন কেন ওনারা? আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছেন। আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম, ওখানে কথা হইলো, আমরাও অনেক বড় দল, আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে, দাও দেখে দিই। আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিঅ্যাকশন। আমরা তো বলতে পারতাম যে আমাদের 4টা কেন বাদ দিচ্ছেন,
আমরা আপনাদের দিকে দিব। এনসিপি বলতে পারতো আমাদের একটা কেন বাদ দিচ্ছেন, আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করি। কেউ তো করে নাই, ওনারা করছেন কেন? মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনা। এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন, এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত। কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন, ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে 2/3, নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে। এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা, বাদ দিলাম, এটা গেল একটা। দ্বিতীয়ত ডিসেন্টিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও 6টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন। এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি 2টা কাজ ছাড়া আর কিছু করতে পারে না। একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস, আর বাকি কোনো কিছু করতে পারে না। এখানে এসে বলা হয়েছিল আরো 6টা জায়গায় করতে পারবে, তার মধ্যে ছিল অ্যান্টি কারাপশন কমিশন সহ 6টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন। দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে? কি দেশ কোথায় যাচ্ছে? কি লাভ হচ্ছে ওনাদের? বিএনপির কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে? প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না, এটাই গতে আঘাত লাগারই কথা। যে যিনি দলের প্রধান থাকবেন তিনি সরকারের প্রধান হতে পারবেন না। এটা যেহেতু ওনারা ধরেই নিচ্ছেন ওনারা প্রাইম মিনিস্টার হবেন, দেশ চালাবেন, সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্টের মধ্যে হিট লাগারই কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার 4র্থ অপশনে ওনারা ডিসেন্টিং দিয়েছেন। বাছাই প্রক্রিয়া 1, বাছাই প্রক্রিয়া 2, বাছাই প্রক্রিয়া 3 থেকে ডিসেন্টিং দিয়েছেন। 4র্থ বলছেন ঠিক আছে। নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হয়েছেন। 31 দফায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এবং আরো আগে বলেছে। এখন এসে অ্যাড হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচেরটা এইভাবে থাকবে। এটা আর চায় না, কারণ এটা করলে পরে উচ্চ কক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। নিম্ন কক্ষে 2/3 মেজরিটি যারা পাইলেও উচ্চ কক্ষে ভোটের আনুপাতিক হারে হইলে একটা চেকস এন্ড ব্যালেন্স তৈরি হয়। অর্থাৎ চেকস এন্ড ব্যালেন্স তারা চান না, তারা চান নিচেরটা উপরের আজ্ঞাবহ হবে, উপরেরটা নিচেরটা যা বলবে উপরেরটা তাই বলবে। তাইলে এরকম উচ্চ কক্ষের দরকার কি? তাহলে সেটা বলেন যে উচ্চ কক্ষেরই দরকার নাই, যা আছে আমরা নিম্ন কক্ষ দিই দেশ। ওইটাও তো বলেন। আবার নিম্ন কক্ষের অর্থ বিল, আস্থা ভোট ব্যতীত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ কক্ষে উত্থাপিত হবে। গণভোটে গেছে এইভাবে ডিসেন্ডিং দিয়েছেন। জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থ বিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি আনুগত থাকবে, আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে। ওনারা আরো 2টা বলেছিলেন, ওই 2টা বাদ দিয়েছে, এখানেও ডিসেন্ডিং দিয়েছে। জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে, এখানে ডিসেন্টিং দিয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে, এখানে ওনারা ডিসেন্টিং দিয়েছেন। জ্যেষ্ঠতমকে চান না, উপরে গিয়ে আবার টপকাইতে চান। উপরে বলছেন যে জ্যেষ্ঠ 2 জনের একজনকে বানানো হবে। পছন্দ যাকে হবে তাকে তুলবেন, পছন্দ যাকে হবে না তাকে নামাবেন, এই অপশন চান। স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন, সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে ডিসেন্ডিং দিয়েছেন, কমিশন চান না। বিচারক নিয়োগ আগের মতোই চান। এখন বলেন এগুলো মাথা থেকে সরাই আমরা, এগুলো বাদ, তাহলে সংস্কারটা কি হবে? এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো, আর জামাত ইসলামী দিয়েছে 4টা, এগুলো গুরুত্বপূর্ণ 4টা আছে। ঠিক আছে, আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না আর তার কথা নাই, তাই এই 15টার ভিতরে এখন বাদ দিই আমরা। বাদ দেওয়া 47টা হিসাব করেন। বাকি ডিসেন্টিং কি? বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না, তাহলে বাকিগুলা কি? বাকিগুলো একসাথে করেন। 1টা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি, সেটা কি? সেটা হলো 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, গ্যাপ দেওয়া হোক একসাথে হোক, এটা একটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন, কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। তো এতটুকু সংস্কারের জন্য এতটুকুর জন্য জুলাই দরকার আছে, গণঅভ্যুত্থানের প্রয়োজন আছে। আমি কনক্লুশনটা এভাবে ড্র করি, আমি কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি, এটা করেছি বোঝার জন্য, কাউকে হার্ট করার জন্য না। কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে এটা কি হচ্ছে, এখন কেন এটা বলা হচ্ছে।
ঐকমত্য কমিশন সরকারকে রিকমেন্ডেশন দিয়েছে, 2 সেটস রিকমেন্ডেশন। একটা বলেছে একটা ড্রাফট হবে, ড্রাফটটা ভোটে যাবে। আরেকটা বলেছে ড্রাফট হবে না, প্রস্তাবটা যাবে, তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে। একটা অটোমেটিক হয়ে যাবে 270 দিন পরে ড্রাফট আকারে যেটা পাঠাবে, আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না, ওটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে। এই তো ভেরি ইজি জব, রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এখন এসে আমিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই আমি এটাকে এভাবে দেখছি না। আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয়। ফলে আমার কথাটা এখানেই শেষ। এই কথা বলে আপা বলছেন ইয়েস অর নো কিসের উপরে ভোট দিবে, তো ইয়েস অর নো ভোট আপনারা দেয় নাই। বাংলাদেশে প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে। বাংলাদেশের প্রথম গণভোট কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা? নীতি কি একটা? কার্যপ্রণালী একটা ছিল? কতগুলা নীতি ছিল তখন? কতগুলা কার্যপ্রণালী ছিল? লোকেরা ভোট দিচ্ছে হানা, 88% ভোট পেয়েছে। তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে? গণভোট এইভাবেই হয়, এর সাথে একইভাবে দিয়েছে, একইভাবে গণভোট হয়। আরেকটা বলেছেন কাউকে বিশ্বাস করা না করার প্রশ্ন উঠেছে, এটা তো অন্য আলোচনা, ওইদিকে দরকার নাই যাওয়ার। তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক। আমরাই তো আছি, ওনারাই তো আছে, আমরাই তো আছি। এখানে যে বসে আছে 4-5 জন, এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে, কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে। সমস্যার তো কিছু নাই। কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে। কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটিটি বলতে কিছু থাকছে। আর্গুমেন্ট করা হচ্ছে সরকার 106-এর নাকি সরকার এইভাবে, এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে করা হচ্ছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1977 থেকে শুরু করে 1979-এ যে সমস্ত সংবিধানের সংশোধনী এনেছেন, মার্শাল ল অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে, এগুলো সব 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে। কোথায়? তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব, পার্লামেন্ট তো নাই। তখন পার্লামেন্ট ছিল, 1977-এ পার্লামেন্ট ছিল। ফার্স্ট প্রক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে, অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ চেঞ্জ করা হয়েছে। সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করা হয়েছে। পার্লামেন্টে যোগ করছে এগুলো তো আগে মার্শাল ল প্রক্লেমেশন হয়েছে, পাস হয়েছে, সংবিধানে ইনক্লুড হয়েছে, 5th অ্যামেন্ডমেন্টকে রেটিফাই করেছে, শুধু গ্রহণ করেছে। এতদিন পর্যন্ত যা কিছু করা হলো, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে একটা অ্যামেন্ডমেন্ট পাস করেছে। সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয়? তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি মার্শাল ল প্রক্লেমেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম? যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে, তাহলে যা মার্শাল লতে পারা যায় না, তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায়। তাই তো হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? ইগোতে লেগে গেছে। চলেন আমরা ইগো ছেড়ে দিই, সবাই জামাত ইসলামী ছেড়ে দেব, বিএনপি ছেড়ে দেব, ভাইয়েরা ছেড়ে দেব, এনসিপি ছেড়ে দিবে কিনা জানি না, ওদের ইগো একটু বেশি, সকলের বকা দেয়, আমরাও বকা দেয়, বিএনপিরও বকা দেয়, যারে যেমনি পারে বকাবকি করে। আচ্ছা করো, করে টুরে তারপরে শেষ পর্যন্ত সবাই মিলে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায়। এবং আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে না।